৮ই মার্চ ২০১৪ সাল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে টেক অফ তো করেছিল, কিন্তু সে তার গন্তব্য বেজিং পর্যন্ত পৌঁছাতে পারেনি। আজ পর্যন্ত কেউ জানতেও পারেনি যে এই বিমানটি কোথায় হারিয়ে গিয়েছে। কিন্তু পুরো ৮ বছর পর একটি আশা পাওয়া গিয়েছে যে এই বিমানটি আসলে এখন কোথায় রয়েছে। আজ থেকে ৯ বছর আগে একটি বিমান ফ্লাইট MH370 মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চায়নার রাজধানী বেজিংয়ে যাওয়ার কথা ছিল। এই বিমানে 2টি পাইলট ও 10 জন কেবিন ক্রু এবং 227 জন প্যাসেঞ্জার ছিল, যার মধ্যে বেশিরভাগ প্যাসেঞ্জারই ছিল চীনের বাসিন্দা। 2 জন পাইলটই অনেক অভিজ্ঞ ছিলেন। 53 বছর এই পাইলটটির, প্রায় 33 বছর বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিল ও 27 বছর বয়সী এই কো পাইলটেরও 7 বছর অভিজ্ঞতা ছিল। 11 বছর পুরনো এই বোয়িং 77 বিমানটি কোনো সমস্যা ছিল না, এটি সম্পূর্ণ ভালো অবস্থায় ছিল। এই বিমানটি মালয়েশিয়া ও চীনের মধ্যে চলমান একটি রেগুলার বিমান, যেটা 5 ঘন্টা 34 মিনিট সময় তার গন্তব্যে পৌঁছায়। কিন্তু সেই দিন বিমানের জন্য কোনো স্বাভাবিক দিন ছিল না, বরং এটি অস্বাভাবিকের চেয়েও অনেক ভয়ঙ্কর ছিল। সাধারণত বিমানটিতে 5 ঘন্টা 34 মিনিট যাত্রা করার জন্য ওই পরিমাণেই তেল ভরা হতো, কিন্তু সেদিন টেক অফ হওয়ার আগে বিমানটিতে দরকারের চেয়েও প্রায় অনেক দ্বিগুণ তেল ভরা হয়েছিল, যাতে 7 ঘন্টা 41 মিনিট পর্যন্ত বিমানটি উড়তে পারে। এরকম করা একটি এয়ারলাইন্সেও সাধারণ ব্যাপার, যাতে কোনো খারাপ আবহাওয়া এবং জরুরি কোনো কারণে যদি বিমানকে অন্য কোথাও ল্যান্ড করাতে হয়, সেই অবস্থাতেও বিমানে যেন পর্যাপ্ত পরিমাণে ফিউল মজুদ থাকে। 8ই মার্চ রাত 12টা বাজে 42 মিনিট ফ্লাইট MH370 মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে টেক অফ করে। টেক অফের পরেও পাইলট মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ রাখে। এরপর বিমানটি সাউথ চায়নার সমুদ্রের দিকে এগোতে থাকে। এর ঠিক 20 মিনিট পর রাত 1টা বেজে 9 মিনিট বিমানের ট্রান্সপন্ডার তার লোকেশন মালয়েশিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলারের রেডারে পাঠিয়ে দেয়। এটি ট্রান্সপন্ডারের একটি অটোমেটিক ফাংশন, যা কিছু সময় পর পর বিমানের লোকেশন আশেপাশের রাডারে পৌঁছাতে থাকে। এখনো পর্যন্ত সবকিছু সাধারণভাবে চলছিল। এর ঠিক 10 মিনিট পর রাত 1টা বেজে 19 মিনিটে ফ্লাইট MH370 মালয়েশিয়ার রাডারের কাছ থেকে ভিয়েতনামের রাডারের দিকে যেতে থাকে। তখন কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের পাইলটকে ভিয়েতনামের একটি শহর হোচিমিনের টাওয়ারের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়, এবং এটাই ছিল পাইলট আর মালয়েশিয়া কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ হওয়া শেষ কথা। বিমান টেক অফ করে 37 মিনিট কেটে গিয়েছিল। সাধারণত এটা হয় যে বন্ধুরা, বিমান যতক্ষণ না তার গন্তব্য পর্যন্ত পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত বিমান তার যাত্রাপথে আসা এয়ারপোর্টগুলোর এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করতে থাকে। এখানেও এরকম কিছু হওয়ার কথা ছিল, যা এতক্ষণ স্বাভাবিক হতে চলছিল, এখন তা অস্বাভাবিক হতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, শেষ মেসেজের ঠিক 3 মিনিট পর রাত 1টা বেজে 21 মিনিটে ফ্লাইট MH370 হঠাৎ রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। হঠাৎ বিমানটি কুয়ালালামপুর এবং হোচিংয়ের উভয় পক্ষের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এই জিনিসটি কুয়ালালামপুর টাওয়ারের ব্যাপার থেকে একদম সাধারণ একটি ব্যাপার ছিল, কারণ তারা জানতো যে MH370 ভিয়েতনামের এয়ার স্পেসে প্রবেশ করেছে, যে কারণে এটা তাদের রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু হোচিং এর টাওয়ার যখন ফ্লাইট MH370 কে তাদের রাডার থেকে অদৃশ্য হতে দেখে তখন তারা বুঝতে পারে যে কোনো একটা অস্বাভাবিক কিছু ঘটতে চলিতেছে। সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ার বিমানের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বিমান থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরবর্তী 18 মিনিট ধরে কন্ট্রোল টাওয়ার এইভাবেই বিমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বিমান থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এরপরই হোচিমিন টাওয়ার কুয়ালালামপুর টাওয়ারের সাথে যোগাযোগ করে এবং পরিস্থিতি সম্পর্কে জানায়। এমন পরিস্থিতিতে সাধারণত 1 ঘন্টার মধ্যে রেস্কিউ সেন্টারের সাথে ইনফরমেশন করতে হয়, কিন্তু কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ার পুরো 4 ঘন্টা পরে রেস্কিউ সেন্টারকে ইনফর্ম করে। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, সকাল 6টা বেজে 15 মিনিট, এবং এটা সেই সময় ছিল
যখন ফ্লাইট MH370 বেজিং এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল। একটা আশা ছিল যে বিমানটি হয়তো তার সময় মতো ল্যান্ড করবে, কিন্তু সেখান থেকেও কোনো সুখবর আসেনি। এরপর ভোর 6:32 ঠিক ওই জায়গায় যেখান থেকে বিমানটি অদৃশ্য হয়েছিল, সেই জায়গায় একটি সার্চ অপারেশন শুরু করা হয়, যার মধ্যে 60টি দেশের 34টি জাহাজ, 28টি এয়ারক্রাফট ফ্লাইট MH370-কে গালফ অফ থাইল্যান্ড ও সাউথ চায়না সমুদ্রতে খোঁজ শুরু করে। কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি। সারা পৃথিবীতে এই দুর্ঘটনার নিউজ ছড়িয়ে পড়ে। এই অবস্থায়ও আরো কয়েকটি দেশের ইনভেস্টিগেশন টিমও সার্চ অফ অপারেশনে বেরিয়ে পড়ে। বিমানটি হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যাওয়ার কারণ কেউই বুঝতে পারছিল না। যদি এই জায়গার ওপর বিমানটি ক্র্যাশ হতো, তাহলে বিমানের কোনো না কোনো অংশ বাঁচতে দেখা যেত। পরবর্তী 4 দিন ধরে এই সার্চ অপারেশনটি চলতে থাকে, কিন্তু কোথা থেকেও কোনো ভালো খবর পাওয়া যায়নি। কিন্তু চতুর্থ দিন একটি খবর পাওয়া যায়, যা পুরো রেস্কিউ টিমকে অবাক করে দেয়। 8ই মার্চ রাত 1:21 ফ্লাইট MH370 যখন রাডার থেকে অদৃশ্য হয়ে গেছিল, সেটা সিভিলিয়ন রাডার থেকে অদৃশ্য হয়েছিল। কিন্তু তারপরও মালয়েশিয়ান মিলিটারির একটি রাডারে বিমানটিকে 1 ঘন্টা দেখা যাচ্ছিল। এর থেকে এটা জানা যায় যে বিমানটি সিভিলিয়ন রাডার থেকে অদৃশ্য হওয়ার পর কিছু মিনিটের জন্য ডান দিকে ঘোরে, এরপর ইউটার্ন করে আবার মালয়েশিয়ার দিকে ঘুরতে শুরু করে। পুরো 31 মিনিট পরই বিমানটি মালয়েশিয়ার একটি শহর পিনেককে ক্রস করে এবং তারপর মালাক্কা স্টেটের দিকে ঘুরে যায়। মিলিটারি রাডারের যে পর্যন্ত রেঞ্জ ছিল, ফ্লাইট MH370-কে শেষবার ভারত মহাসাগরের এই জায়গার উপর দিয়ে যেতে দেখা যায় এবং তখন রাত 2:22 হয়েছিল। এরপর MH370-কে আর কোনো রাডারে দেখা যায়নি। পুরো রেস্কিউ টিম এবং বিমানের সাথে জড়িত বিমানের প্রতিটি মানুষ কেবল এই রহস্যে ছিল যে আসলে বিমানটি গেল কোথায়। আর এর থেকেও বিস্ময়কর বিষয় ছিল যে বিমানটি বেজিং এর উল্টো দিকে কেন ইউটার্ন করেছিল। যে রেস্কিউ টিম সাউথ চায়না সমুদ্রে ও গালফ অফ থাইল্যান্ডে এরিয়াতে বিমানের সন্ধান করছিল, যে তারা এখন ভারত মহাসাগরের এই অংশে রেস্কিউ শুরু করে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই জায়গাতেও বিমানের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিছুদিন পর আরও একটি খবর পাওয়া যায়, যেটা পুরো পরিস্থিতিকে পাল্টে দেয়। জানা যায় যে বিমানটি 2:22 মিলিটারি রাডার থেকে তো অদৃশ্য হয়ে যায়, কিন্তু একটি স্যাটেলাইটের সাথে বিমানটি ক্রমাগত যোগাযোগ করতে থাকে। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দেই যে এটা বোয়িং বিমানের জন্য সাধারণ ব্যাপার। যখন কোনো কারণবশত তাদের কমিউনিকেশন ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়, তখন বিমান স্যাটেলাইটের সাথে যোগাযোগ করতে থাকে। ফ্লাইট MH370 অটোমেটিকভাবে প্রতি ঘন্টায় 3500 কিলোমিটার দূর ইনমারস্যাট স্যাটেলাইটের সাথে যোগাযোগ করতে থাকে। এই স্যাটেলাইটের মধ্যে সেফ থাকা ডেটার সাথে এক্সপার্টরা একটি ক্যালকুলেশন করে বিমানটি পরবর্তী লোকেশন সম্পর্কে জানতে পারে। এটা জানা যায় যে মিলিটারি রাডার থেকে অদৃশ্য হওয়ার পর বিমানটি আবার ইউটার্ন নেয় এবং ভারত মহাসাগরের ওপর 5 ঘন্টা ধরে উড়তে থাকে। সকাল 8:19 পর্যন্ত বিমানটি শেষবার স্যাটেলাইটের সাথে যোগাযোগ করে। বিমান থেকে পাওয়া এটাই ছিল শেষ মেসেজ। এরপর বিমানটি আর কোনো স্যাটেলাইটের সাথে যোগাযোগ করেনি। আসলে যেই সময় রেস্কিউ টিম সাউথ চায়নার ওপরে বিমানটি খোঁজ করছিল, সেই সময় বিমানটি ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ছিল। ইনভেস্টিগেশন টিম ও এক্সপার্টদের অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে 2000 কিলোমিটার দূর দক্ষিণে ভারত মহাসাগরের ঠিক এই জায়গায় এসে বিমানটির কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে টেক অফ করার পর এই জায়গায় আসতে বিমানটির 8 ঘন্টা সময় লাগে এবং বিমানে এই পরিমাণ ফিউলই ভরা হয়েছিল। এটা হওয়ার সম্ভাবনা বেশি যে বিমানটির ফিউল শেষ হওয়ার কারণে ভারত মহাসাগরের এই জায়গাতেই বিমান ক্র্যাশ হয়ে যায়। ভারত মহাসাগরের এই জায়গাটি পুরো ইন্ডিয়ার থেকেও অনেক বড় এবং এখানেই শুরু হয় একটি ডিপ সি সার্চ অপারেশন। MH370 বিমানটিকে খুঁজে পাওয়া অনেক জরুরি ছিল, কারণ যতক্ষণ না পর্যন্ত বিমান বা তার রেড বক্সকে খুঁজে না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত জানা যাবে না যে বিমানটির সাথে কি হয়েছিল। শুধু কয়েক মাস নয়,
কয়েক বছর ধরে এই সার্চ অপারেশনটি চলতে থাকে। তার সত্ত্বেও বিমানের কোনো চিহ্নই পাওয়া যায়নি। অবশেষে 3 বছর পর এডিএফসি অপারেশনটিকে বন্ধ করে দেওয়া হয়। এই সার্চ অপারেশনটিতে প্রায় $160 মিলিয়ন খরচ হয়েছিল। সার্চ অপারেশনের সময় বিমানটির তো কোনো চিহ্নই পাওয়া যায়নি, কিন্তু ক্র্যাশ হওয়ার 1 বছর পর 2015 সালে বিমানের ডান দিকের ফ্লোরটন ভাসতে ভাসতে একটি দ্বীপে এসে পৌঁছায়। এটা বিমানের এমন একটি অংশ যা ল্যান্ডিং এর সময় কাজ করে। এই ফ্লোরটনের উপর যখন রিচার্জ করা হয় তখন একটি বিস্ময়কর জিনিস জানা যায় যে বিমানটি ক্র্যাশ হওয়ার সময় এটি কাজ করছিল না। পরবর্তী কিছু বছর পর পর্যন্ত বিমানের কিছু অংশ আফ্রিকার বীচ থেকে পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত বিমান বা বিমানে থাকা কোনো প্যাসেঞ্জারের খোঁজ পাওয়া যায়নি। মালয়েশিয়ান ফ্লাইট MH370 অদৃশ্য হওয়ার আগে এর সাথে কি ঘটেছিল এটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কিছু এক্সপার্টদের অনুযায়ী বিমান হাইজ্যাক হয়েছিল এবং কিছু অফিসারদের মতে বিমানে ইলেকট্রিক ফল্ট হয়েছিল এবং অক্সিজেন শেষ হওয়ার কারণে প্যাসেঞ্জাররা অজ্ঞান হয়েছিল। আসলে কি ঘটেছিল এটা বিমানে থাকা রেড বক্সের ভিতর থেকেই জানা যাবে, যেটা বিমানের সাথে ভারত মহাসাগরেই হারিয়ে গেছে। ফ্লাইট MH370 বিমানটি হারিয়ে যাওয়ার ঠিক 8 বছর পর ফেব্রুয়ারি 2022 সালে আবার বিমান খুঁজে পাওয়ার আশা পাওয়া যায়। ইঞ্জিনিয়ার রিচার্ড গডফ্রেড অ্যানালাইসিসের মাধ্যমে সে বিমানের অরিজিনাল লোকেশনে খোঁজ লাগায় এবং রিচার্জ যেই অংশটির কথা বলেছে সেটা ভারত মহাসাগরের সেই অংশেই যেখানে বিমানের সার্চ অপারেশন করা হয়েছিল। রিচার্ডের অনুযায়ী তার পয়েন্ট করা জায়গায় 4000 মিটার নিচে ফ্লাইট MH370 ধ্বংসকর অবস্থায় রয়েছে। এটা সেই গভীরতা যে গভীরতার মধ্যে টাইটানিক জাহাজের ধ্বংস হওয়া অংশ রয়েছে। মালয়েশিয়া এয়ারলাইন্স রিচার্জের তথ্যকে কতটা গুরুত্ব দিবে এবং তারা আবার সার্চ শুরু করবে কিনা সেটা সময়ই বলে দেবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এই ধরনের ভিডিও দেখার জন্য মিষ্টি জাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।